আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। রাজনৈতিক বিশ্লেষকরা ইয়েমেনে মার্কিন বিমান হামলার কথা উল্লেখ করে বলেছেন, এই যুদ্ধে ওয়াশিংটন তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকরা বিশ্বাস করেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের আনসারুল্লাহকে মোকাবেলায় এক অচলাবস্থায় পৌঁছেছেন এবং সম্ভবত তার আঞ্চলিক সফরের আগে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি অঞ্চল এবং শহরগুলোতে প্রায় 6 সপ্তাহ ধরে ব্যাপক মার্কিন হামলার পর ইয়েমেনি আনসারুল্লাহ বাহিনী লোহিত সাগরে এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং গাজার বিরুদ্ধে ইসরায়েলি সরকারের যুদ্ধের উপর এই হামলা বন্ধ করার বিষয়টি নির্ভর করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি উত্তর লোহিত সাগরে মার্কিন নৌবহর, বিশেষ করে ইউএসএস ট্রুম্যানের উপর হামলার ঘোষণা দিয়েছেন। এর জবাবে আমেরিকান যুদ্ধ বিমানগুলো হোদেইদাহ প্রদেশের রাস ইসাতেল বন্দরে বোমা হামলা চালায়। এই প্রসঙ্গে একজন সিনিয়র বিশ্লেষক লিকা মাক্কি বলেন, ইয়েমেনের উপর আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্র চরম পরাজয়ের সম্মুখীন হয়েছে, কারণ তারা ঘোষণা করেছে যে তারা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করতে পারবে না এবং একটি বিকল্প খুঁজছে, অর্থাৎ ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আক্রমণও বন্ধ করতে চাইছে। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অচলাবস্থায় পৌঁছেছেন এবং এটা স্পষ্ট হয়ে গেছে যে ইয়েমেনের প্রতিরোধের বিষয়ে তিনি যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছিলেন তা অবাস্তব। সামরিক শক্তি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে ব্যর্থ হয়েছে। এই জ্যেষ্ঠ বিশ্লেষক পরামর্শ দিয়েছেন যে ট্রাম্পের এই অঞ্চলে সফরের আগে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা যেতে পারে, যাতে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন তাদের আক্রমণ বন্ধ করে, বিশেষ করে যেহেতু তারা তাদের আক্রমণ ও বন্ধের শর্ত দিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ করা এবং মার্কিন আক্রমণ বন্ধ করা। সামরিক ও কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল ইলিয়াস হান্নাও এই প্রসঙ্গে বলেন, সামরিক আক্রমণের মাত্রা এবং ইয়েমেনে হুতিদের সাথে যুদ্ধে ট্রাম্পের প্রবেশের কারণে আমেরিকার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, ইয়েমেনি প্রতিরোধ মোকাবেলায় ওয়াশিংটনের কোনো মহৎ কৌশলের অভাব রয়েছে এবং এই অঞ্চলে প্রতিরোধ ব্যবস্থা পুনরুদ্ধার এবং জাহাজ চলাচলের রুট পুনরায় চালু করার ঘোষিত রাজনৈতিক লক্ষ্য অর্জিত হয়নি। ব্রিগেডিয়ার জেনারেল ইলিয়াস হান্না উল্লেখ করেছেন, ইয়েমেনের বিরুদ্ধে ওয়াশিংটনের লক্ষ্য অর্জনে অক্ষমতার কারণে গাজায় সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য নেতানিয়াহুর উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে চাপ সৃষ্টি করছে, তার লক্ষ্য হল ইয়েমেনের আনসারুল্লাহকে লোহিত সাগরে এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তাদের আক্রমণ বন্ধ করতে রাজি করানো। অন্যদিকে ট্রাম্পের এই অঞ্চলে আসন্ন সফরের জন্য পরিস্থিতি শান্ত করা প্রয়োজন। আল জাজিরা তাদের প্রতিবেদন অব্যাহত রেখেছে এই বলে যে কিছু প্রতিবেদন ইঙ্গিত দেয় যে যুদ্ধের প্রথম 3 সপ্তাহে ইয়েমেনে মার্কিন বিমান হামলার খরচও প্রায় $1 বিলিয়ন ছিল এবং আমেরিকার ড্রোনের ক্রমাগত ক্ষতির কারণে হুতিদের অস্ত্র ভাণ্ডারের ক্ষতির সঠিক অনুমান নির্ধারণ করা আমেরিকান কমান্ডের পক্ষে কঠিন হয়ে পড়েছে। প্রসঙ্গত, ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক স্পষ্ট বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিবাদী ইসরায়েলের মিত্রদেরকে সতর্ক করে দিয়েছেন। সাইয়েদ আব্বাস আরাকচি সতর্ক বার্তায় বলেছেন যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক সমাধান নেই এবং তেহরান যে কোনো সামরিক আক্রমণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে। আরাকচি বলেন, কল্পনাবিলাস ইসরায়েলের ধারণা যে তারা ইরানের করণীয় বিষয়ে নির্দেশনা দিতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে বিষয়টা এত সহজ না। ইরানের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতিকে প্রভাবিত করার চেষ্টায় লিপ্ত। নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, এটা খুবই লজ্জাজনক যে ইরানের ব্যাপারে কি নীতি গ্রহণ করতে হবে তা নেতানিয়াহু ট্রাম্পকে নির্দেশ দিতে চায়। ট্রাম্প প্রশাসনের সাথে তেহরানের পরোক্ষ আলোচনার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাইডেন প্রশাসনে নেতানিয়াহুর প্রাক্তন মিত্ররা পরমাণু আলোচনাকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে ভুলভাবে উপস্থাপন করছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য ইরান যথেষ্ট সক্ষমতা রাখে। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক বিকল্প নেই এবং যেকোনো আক্রমণের তাৎক্ষণিক এবং অনুরূপ জবাব দেওয়া হবে। এদিকে ভারত শাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগামে সম্প্রতি বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। পারমাণবিক শক্তিধর দেশ দুটি এরই মধ্যে প্রতিশোধমূলক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে এবার এক বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 130টি পারমাণবিক অস্ত্র সাজিয়ে রাখার জন্য নয়, ভারতের দিকেই তাক করা আছে। তিনি বলেছেন, ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহিন ও গজনবীর মতো ক্ষেপণাস্ত্র সহ 130টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে। হানিফ আব্বাসি আরও বলেছেন, শাহিন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাঁটিতে প্রস্তুত করে রেখেছি, সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্তানের জন্য। 130টি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি। আপনাদের কোনো ধারণাই নেই যে
পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে। দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি। এমনই এক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করলেন পাকিস্তানের রেলওয়েমন্ত্রী হানিফ আব্বাসী। এদিকে এমন হুমকির পরই ভারতীয় নৌবাহিনী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করেছে। এমনকি স্বাধীনতাকামী খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নু পাকিস্তানের পক্ষে থাকার কথা জানালেন। গুরপতওয়ান্ত সিং জানান, তারা পাকিস্তানে হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেবেন না। তিনি বলেন, ভারতের সাহস নেই পাকিস্তানে আক্রমণ করার। এই নেতা শিখ সম্প্রদায় ও পাকিস্তানের গভীর সংহতির ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, আমরা 2 কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান আক্রমণ করার জন্য পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেব না। ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পান্নু বলেন, আক্রমণকারীরা বেঁচে থাকেন না, আর তা ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী বা অমিত শাহ হন না কেন। ভারতের প্রধান নেতাদের আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি করা হবে বলে সতর্ক করেন তিনি। খালিস্তানি এই নেতা বলেন, আমরা মোদী, অজিত দোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকেও বিচারের মুখোমুখি করব। কাশ্মীরের পেহেলগামে ভারত মিথ্যা হামলার নাটক সাজিয়েছে বলেও অভিযোগ করেন এই শিখ নেতা। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা ও ভোটের আশায় নিরীহ হিন্দুদের প্রাণ নিচ্ছে। অন্যদিকে কালিনিনগ্রাদ থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত রাশিয়ায় এখন অনেক কিছু বদলে গেছে। গোল্ডম্যান স্যাশের এক উচ্চ গতির সূচক ইঙ্গিত করছে, গত বছরের শেষ দিক থেকে রাশিয়ার বার্ষিক প্রবৃদ্ধি প্রায় 5% থেকে শূন্যের কাছাকাছি নেমে এসেছে। রুশ উন্নয়ন ব্যাংক ভিবি ও মাসিক প্রবৃদ্ধির অনুরূপ প্রবণতা দেখিয়েছে। দেশটির সবচেয়ে বড় ঋণদাতা সেবার ব্যাংকের ব্যবসায়িক টার্নওভারের উচ্চ গতির মাপকাঠি নিম্নমুখী। সরকারি ভাষ্য কিছুটা সংযত হলেও তারা স্বীকার করে নিয়েছে সমস্যা দেখা দিয়েছে। এপ্রিলের শুরুতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সাম্প্রতিক সময়ে একাধিক খাতে উৎপাদন কমে গেছে চাহিদার হঠাৎ পতনের কারণে। এ পর্যন্ত হলে হয়তো পুতিন বিশেষ চিন্তিত হতেন না। ধীরে ধীরে মন্দা হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা গেলে তা কিছুটা সহনীয় ছিল। কিন্তু সমস্যা হলো, এই মন্দা ধীরে নয়, হঠাৎ করে ভয়াবহভাবে ঘটছে। কারণ সাম্প্রতিক সময়ে তৃতীয় একটি বিষয়ের সবচেয়ে বড় প্রভাব ফেলেছে, সেটি হল বহির্বিশ্বে পরিস্থিতি খারাপ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ তীব্রতর হওয়ায় বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস নেমে গেছে, তেলের দামও পড়েছে। বিশেষ করে চিন্তিত করা হচ্ছে চীনের অবস্থা নিয়ে, যারা রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা। তেলের দাম কমে যাওয়ায় রাশিয়ার অর্থনীতিতে নানা সমস্যা দেখা দিচ্ছে। পুঁজিবাজারে ধস নেমেছে, যেখানে তেল কোম্পানিগুলো মোট মূলধনের 1/4 মালিক। এবছর তেল ও গ্যাস বিক্রিতে বড় ধরনের পতনের আশঙ্কা করছে রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প হয়তো পুতিনের প্রতি সদয় হতে পারেন, কিন্তু তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ পুতিনের অর্থনীতিতে বড় আঘাত এনেছে।